আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউ ওয়েব বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার আলী। প্রিয় দর্শক, আপনারা জানেন পৃথিবীর কোনো মানুষ আসলে শতভাগ সফল হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ আবার একেবারেই যে ব্যর্থ হন সেটাও আসলে নয়। অর্থাৎ সফলতা ব্যর্থতা দুটো মিলেমিশেই একজন মানুষ। যদি আমরা বর্তমান সময়ের সব থেকে সফল এবং আলোচিত ব্যক্তি সেটি হলেন ইলন মাস্ক। ইলন মাস্কের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাই উনি ওনার ব্যবসায়িক জীবনে সফল হলেও উনি ওনার ব্যক্তিগত জীবনে আসলে অনেকখানি ব্যর্থ। সেটা কোথায়? যারা খোঁজ খবর রাখেন, যারা জানেন, তারা নিশ্চয়ই জানেন ইলন মাস্কের যে ছেলে, ওনার একটি ছেলে জেন্ডার পরিবর্তন করে মেয়ে হয়ে গিয়েছে। এটা ইলন মাস্ক কখনোই মেনে নিতে পারেননি, যার কারণেই মূলত উনি ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন। এবং ট্রাম্পকে সমর্থন যোগানোর ওনার একটু বড় কারণ হলো ট্রাম্প আসলে এই ধরনের জেন্ডার পরিবর্তনের বিরোধী। তো যাই হোক, মূল কথা হলো আসলে পৃথিবীর কোনো মানুষ, যদি আমরা বিশ্ববিজয়ী বীর নেপোলিয়ান বোনাপার্টের কথা বলি, যে নেপোলিয়ান বোনাপার্ট আসলে আলপাস পর্বতমালার উপরে দাঁড়িয়ে তার সকল সেনাবাহিনী যখন ক্লান্ত, যখন সমস্ত সেনাবাহিনী ফিরে যেতে চেয়েছিলেন আলপাস পর্বতমালা কঠিন পর্বত অতিক্রম করতে গিয়ে, তখন নেপোলিয়ান বোনাপার্ট আলপাস পর্বতমালার উপরে দাঁড়িয়েই দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এখানে আসলে কোনো আলপাস পর্বত বলে কিছুই নাই, হেয়ার ইজ নো আলপাস। অর্থাৎ তিনি আসলে কতটা একটা বীর এবং কতটা দৃঢ় সংকল্পবদ্ধ একজন মানুষ ছিলেন, ওনার এই একটা উক্তির মাধ্যমেই বোঝা যায়। তো সেই নেপোলিয়ান বোনাপার্ট বিশ্ববিজয়ী বীরও কিন্তু তার ব্যক্তি জীবনে চরম ব্যর্থ। ওনার দাম্পত্য জীবনে উনি ওনার স্ত্রীকে আসলে কখনোই বিশ্বস্ত সঙ্গী হিসাবে পাননি। বহুল চর্চিত আছে ওনার স্ত্রী পরকীয়াতে জড়িয়েছিলেন। এই যে দুটি উদাহরণ আমি দিলাম, নেপোলিয়ান বোনাপার্ট এবং ইলন মাস্কের ঘটনা, এটা দিয়ে আমি আসলে বোঝাতে চাইলাম যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসও একজন ব্যক্তি জীবনে রক্ত মাংসের মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন চিন্তা ভাবনা এবং নতুন কার্যক্রমের মাধ্যমে, যেটাকে আমরা সবাই জানি, তারপরেও একটু মনে করিয়ে দিই। ক্ষুদ্র ঋণ বিষয়ক ওনার যে উদ্ভাবনী চিন্তা, উদ্ভাবনী কার্যক্রম, তার কারণেই মূলত ওনাকে নোবেলটা দেওয়া হয়েছিল। আসলে ওনার হাতে কিন্তু কোনো জাদু নাই। কথার প্রেক্ষিতে কথা এসেই যায়, আসলে এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান বা গণবিপ্লব যেভাবেই আমরা অভিহিত করি, তার ফলশ্রুতিতে এই সরকারটি আসলেও ছাত্র জনতার কিন্তু এই সরকারের উপরে কোনো দায় নেই। যদি কোনো দায় থেকে থাকে, সে দায়বদ্ধতা নিশ্চয়ই শতভাগ এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, যাদের লাশ পুলিশ ভ্যানে করে জ্বালিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, ছাত্রলীগ যুবলীগের হাতে যাদের শহীদে মৃত্যু হয়েছে, তাদের কাছেই মূলত বা ছাত্র সমাজের বা জনগণের দায়বদ্ধতা। এই সরকারের উপরে আসলে ওই দায়বদ্ধতাটা নয়। তারপরেও যেহেতু আন্দোলনের মাধ্যমে এই সরকারটি অধিষ্ঠিত হয়েছে, সেহেতু কিছু না কিছু দায়বদ্ধতা নৈতিক জায়গা থেকে এই সরকারের উপরে এসেই যায়। তো সেক্ষেত্রে আসলে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারটাকে সমর্থন দেওয়া, দলমতের ঊর্ধ্বে উঠে সমর্থন দেওয়াটা বাংলাদেশের আপামর মানুষের একটি দায়িত্ব এবং কর্তব্যও বটে। এই সরকার অনেক সফল হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো আমি আসলে কোনো দৃশ্যমান বা বস্তুগত বিশ্লেষণে যেতে চাই না। আজকে যে কথাটি বলে আমি ইতি টানতে চাই সেটি হলো, এই সরকারের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা হলো, এই সরকার আসলে যথেষ্ট নরম একটি সরকার, যথেষ্ট সহনীয় একটি সরকার, এবং বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের সহনশীল সরকারে অভ্যস্ত না। বিশেষ করে বিগত ১৬-১৭ বছর ধরে একটানা বাংলাদেশের মানুষ যে ধরনের শাসন ব্যবস্থা দেখে এসেছে, তাতে এই ধরনের হঠাৎ করে যে ট্রান্সফর্মটা ঘটে গেল বাংলাদেশের যে সরকার ব্যবস্থায়, যে একটি অতিমাত্রায় কঠোর স্বৈরাচারী সরকার থেকে একটি নরম, হালকা মেজাজের, ঠান্ডা মেজাজের যে সরকার, এই সরকারটিকে আসলে বর্তমান বাংলাদেশের নাগরিক মানুষ আসলে কোনো সরকারই মনে করছে না। পথে ঘাটে হাটে মাঠে অনেক মানুষকেই বলতে শোনা যায় যে বাংলাদেশে এখন কোনো সরকারই নাই। অর্থাৎ তারা আসলে এই ধরনের সরকার ব্যবস্থার সঙ্গে যেহেতু পরিচিত নন, সেই সূত্র ধরে মানুষ আসলে মনে করছে না যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এখন কোনো সরকার প্রকৃতপক্ষে অধিষ্ঠিত হয়ে আছে। পাশাপাশি সাধারণ জনগণের কথা বাদ রেখে যদি আমরা একটু
বর্তমানে বাংলাদেশে যেসব পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা রয়ে গিয়েছেন ওয়ার্ড পর্যায়ে বা গ্রামাঞ্চলে, তাদের মনোভাবটা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো পরিস্থিতি আসলে আরো নাজুক, ভয়ানক, ব্যর্থতার দিক দিয়ে। কেন? তাদের মনোভাবটা আসলে এমন যে আসলে আমরা তো রাজনীতি করি, আমাদের ক্ষমতা, জেল, জুলুম, নির্যাতন এগুলো পাশাপাশি সহাবস্থান করে। আজকে ক্ষমতায় আছি তো কালকে জেলে থাকবো, এটাই বাস্তবতা। কিন্তু যেভাবে আমরা আতঙ্কগ্রস্ত হয়েছিলাম বা যেভাবে আমরা ভেবেছিলাম যে একটি দীর্ঘমেয়াদী অটোক্রেটিক শাসনের পরে যে ধরনের জুলুম নির্যাতন, যে ধরনের রাষ্ট্রীয় বিচার বা নিপীড়ন, যে অর্থে যেভাবেই বলি না কেন, এগুলোর সম্মুখীন হতে হবে, আসলে তার 10%ও আসে নাই। অর্থাৎ তারা আয়েশি জীবনে আছেন, আয়েশি ঢঙে আছেন, এবং তারা অনেকেই সরাসরি বলছেন এ সরকার কি করবে ওটা আমাদের বোঝা হয়ে গিয়েছে, ওটা আমরা বুঝে ফেলেছি ইতিমধ্যেই, যে সরকারের দৌড় আসলে কতটুকু, সে কতটা দৌড়াতে পারবে। অর্থাৎ জনগণের কথা যদি বাদও দিই, যাদেরকে নিয়ে সরকার এখন বিচারে ব্যস্ত আছে, সেই দলের কর্মীরাই, পতিত সরকারের কর্মীরাই আসলে এই সরকারকে পাত্তা দিচ্ছে না। তারা বলতে চাচ্ছে তাদের ভাষ্য অনুযায়ী যে আসলে এই সরকার তাদের কাছে কোনো ম্যাটারই না। যদিও যারা সচেতন মহল তারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসলে তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন ইউরোপ, আমেরিকায় তথা বিশ্বের উন্নত দেশে। সেখানকার শাসন ব্যবস্থার সঙ্গে তিনি খুব বেশ ভালোভাবেই পরিচিত, যার ফলশ্রুতিতে উনি আসলে চেয়েছিলেন যে বাংলাদেশে ওইরকম একটি উদারপন্থী সরকার আসলে এস্টাবলিশ করার জন্য। কিন্তু রূঢ় বাস্তবতা হলো এই, বাংলাদেশে আসলে ওই ধরনের পাশ্চাত্য সরকার ব্যবস্থা বাংলাদেশে আসলে চলবে না বা চলছে না। এখানে আসলে সরকার পরিচালনা করতে গেলে সরকারকে কঠোর হতেই হবে, অন্যথায় দেখেন এই দাবির হাটবাজার বসেছে বাংলাদেশে। মানে যার যে দাবি গত 16-17 বছর ধরে কোনো দাবি, যারা কখনো মুখ ফুটে কথাই বলতে পারে নাই, যাদের জীবন চলে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে, তবুও বলতে পারতেছে না যে তারা মারা যাচ্ছে, তারাও এখন রাস্তায় রুদ্রমূর্তি ধারণ করছে, ঘরে ঘরে এখন বাঘ। যারা 16-17 বছর ধরে বিলাই হয়েছিল, তারা এখন সবাই আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি ধারণ করে সরব হতে দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমি এটা বলতে পারি, বাংলাদেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক এবং বাস্তবিক প্রেক্ষাপটে যেভাবে বর্তমান সরকারটি চলছে, আসলে এইভাবে সরকার চলাটা এটা একটি ব্যর্থতার শামিল। গভর্নমেন্ট যদি সাস্টেইন করতে চায় আরো কিছুদিন, যদি গভর্নমেন্ট মনে করে তার যে সংস্কারগুলো তিনি হাতে নিয়েছেন, তারা হাতে নিয়েছেন, এগুলো বাস্তবায়ন করে একটি সফল ট্রানজিশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করতে চান, তাহলে আমি আসলে বলতে পারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাস্তবতা বিবেচনা নিয়ে এই সরকারের উচিত আরও একটু কঠোর হওয়া। কারণ এখানে আসলে মানুষ যেভাবে বিগত 16-17 বছর ধরে সরকার ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিল, সেখান থেকে মানুষ আসলে নরম সরকার বা উদারপন্থী সরকার ব্যবস্থাকে আসলে এখন থোড়াই কেয়ার করছে বা কেয়ারই করছে না। মানুষ আসলে এখন মনেই করছে না যে বাংলাদেশে আসলে কোনো সরকার আছে। তো সবকিছু বিবেচনা করে আসলে আমি এটুকু বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে আরো একটু কঠোর হওয়া প্রয়োজন। বিশেষ করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতন একটি শাসন ব্যবস্থা তাদের প্রত্যাবর্তন করা উচিত। তা না হলে এই দেশ আসলে খুব বেশি দিন যে তারা সাস্টেইন করতে পারবেন রাষ্ট্রের শাসন কাঠামোতে, শাসন ব্যবস্থায় সরকার হিসেবে, আমি আমার জায়গা থেকে মনে করি না।